কিছুক্ষণের মধ্যে বিএনপি জামায়াত এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মানবে না বিএনপি, আলোচনায় সমাধান চায় জামায়াত। সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত হলে জনগণকে নিয়ে সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের বিবৃতি। পদত্যাগ নয়, থাকছেন ডক্টর ইউনূস, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। জুলাই সনদ, বিচার, সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি। সম্পর্ক নেই দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে। বিদেশে পাচারের অর্থ ফেরানোর প্রথম ধাপ সম্পূর্ণ, দাবি গভর্নরের। সংকটে বিনিয়োগ কমবে পুঁজিবাজারে, মন্তব্য দেবপ্রিয়র। আবাসিক এলাকায় পশুর হাট বসানোর উদ্যোগে ক্ষুব্ধ বাসিন্দারা। রাজধানীতে 2 সিটির 18টি হাটে চলবে বেচাকেনা। শিরোনাম, স্বাগত জানাচ্ছি শান্তবাজারে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি নাইম আবির। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসবে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি। বৈঠকের খবর জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, শুরুতে বিএনপি, এরপরে জামাত এবং সবশেষ এনসিপির সঙ্গে বৈঠক করবার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা জানাবেন এখনো পর্যন্ত প্রতিনিধি দলের কোনো সদস্য এসেছেন কিনা এবং প্রধান উপদেষ্টার যে বাসভবনের প্রস্তুতি কেমন দেখছেন, সার্বিকভাবে বৈঠকের বিস্তারিত কী তথ্য আছে জানাবেন। আবির, আপনি যেমনটি বলছিলেন যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে রাজনৈতিক দলগুলোর বৈঠক করার কথা রয়েছে, তারই ধারাবাহিকতায় সন্ধ্যা 7:30 অর্থাৎ আর আধা ঘন্টার মধ্যেই বিএনপির নেতৃত্বাধীন একটি দল 4 সদস্যের তারা এই যমুনায় আসার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে সর্বশেষ খবরটি রয়েছে, তারা গুলশানে যে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্য তারা এই যমুনার উদ্দেশ্যে তারা রওনা করেছেন। এবং এই 7:30টার পরে যখন বৈঠকটি, দ্বিতীয় বৈঠকটি মূলত জামায়াতের সাথে হওয়ার কথা রয়েছে এবং সেখানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এই বৈঠকটি এখানে যোগ দিবেন 2 সদস্যের একটি দল। এবং 8:30টায় এরপরে এনসিপি আসলে এই যে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক, সেখানে বৈঠক করার কথা রয়েছে। যে বিষয়টি আপনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে এই বৈঠককে ঘিরে যমুনার প্রস্তুতি, আমরা বিকেল থেকেই এই যে যমুনায় এসে এখানের অবস্থা পর্যবেক্ষণ করছিলাম। সেখানে আমরা দেখছি গণমাধ্যমের কর্মীরা ইতিমধ্যে এখানে এসেছেন এবং যেখানে আইন শৃঙ্খলা বাহিনী তো সবসময় তাদের একটি আলাদা সতর্ক অবস্থান থাকে এবং আজকের বৈঠক ঘিরে সেটি একটু বাড়তি সতর্কতা আমাদের চোখে পড়েছে। মূলত যেই বিষয়টি হয়েছে আজকে আলোচনার বিষয়টি এর আগেও জানানোর চেষ্টা করেছিলাম যে এই যে উদ্ভূত সংকট থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের একটি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, সেই জায়গা থেকে মূলত রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠকের কথাও গতকালকে শোনা গিয়েছিল। এবং আমরা গতকালকে এবং আজকে বিএনপি এবং জামাতের একাধিক নেতার সাথে কথা বলেছি, এনসিপি নেতাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে একটি বিষয় আসলে মূলত তারা ঐক্যমতে পৌঁছেছেন, সেটি হচ্ছে একটি দ্রুত সময় নির্বাচনের বিষয়ে ঐক্যমত এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে অন্তর্বর্তী সরকারে যতদিন ক্ষমতায় থাকবে এবং তার নেতৃত্বে যেন পরবর্তী নির্বাচনটি হয় ততদিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ক্ষমতায় থাকেন বা তিনি যেন তার দায়িত্বকে অব্যাহতি না নেন, সেই বিষয়ে তারা ঐক্যমতে পৌঁছেছেন। এবং এই বিষয়টি আজকে 3 দলেই মূলত, যে 3টি দল যেহেতু আজকে দেখা করবেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করবেন। এবং যে বিষয়গুলো নিয়ে দূরত্ব বা হয়েছিল, বিশেষ করে ডক্টর ইউনূসের পক্ষ থেকেও কিন্তু সেটা বলা হয়েছিল যে তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার কথা আসলে তিনি বলেছেন। সেই বিষয়গুলো নিয়ে বা কোথায় কোথায় আসলে দলগুলোর মধ্যে এই বিচ্ছেদ বা একটি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বগুলো নিয়েও আজকে এই বৈঠকে আলোচনায় স্থান পাবে। এবং বিচার, সংস্কার এবং নির্বাচন নিয়েও এই বৈঠকে আজকে আলোচনা হবে এবং বলা যাচ্ছে যে এই বৈঠকটির শেষে একটি সুষ্ঠু সমাধান হবে বা এই যে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল সেটি কমে আসবে এবং সম্পর্কের উন্নয়ন ঘটবে। এই ছিল এখন পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে আমার কাছে সবশেষ। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি, তারই সবশেষ খবর জানছিলাম।
জাতীয় নির্বাচন ডিসেম্বরে না হয়ে আগেও হওয়া সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ কত দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে যাবে সে বিষয়ে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে। আমরা কত তাড়াতাড়ি নির্বাচনের দিকে যেতে পারবো এবং তার সমাধান তো আপনি গণতান্ত্রিক অর্ডারে যদি যেতে হয় আপনি নির্বাচন ব্যতীত সেটা তো সম্ভব না। এই যে সবচেয়ে মুখ্য বিষয় আজকে, এবং আমি নিশ্চিত এটার উপর আমাদের আলোচনা হবে। জাতি যেটা করছে সেটা তারা ভোট দিয়ে একটি সরকার নির্বাচিত করতে চাচ্ছে, যেই সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। এটাই হচ্ছে পরিষ্কার ব্যাপার। এটা যত দ্রুত সম্ভব ডিসেম্বরে যেতে হবে। কেন ডিসেম্বর আগেও তো হতে পারে। নিজেদের দল গঠন ও জোট করার জন্য নির্বাচনকে পিছিয়ে দিতে চায় কোনো কোনো দল, তবে জনগণ সেটি মানবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর নির্বাচন চাওয়া অন্যায় কিনা সরকারের কাছে এমন প্রশ্ন রাখেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিন বৈরী আবহাওয়া উপেক্ষা করে বগুড়ায় তারুণ্যের সমাবেশে ঢল নামে নেতাকর্মীদের। দেখুন সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। মুষলধারে বৃষ্টি, হঠাৎ রোদ, আবার কালো মেঘ, দিন জুড়ে জ্যৈষ্ঠের চিরাচরিত রূপ দেখা গেল বগুড়ায়। তবে প্রকৃতি বাধা হয়ে উঠতে পারেনি বিএনপির তারুণ্যের সমাবেশে। সকালে জনসমাগম কিছুটা কম থাকলেও দুপুরে কাদামাটি মারিয়ে পূর্ব নির্ধারিত সমাবেশ স্থলে আসতে থাকে রংপুর ও রাজশাহী বিভাগের বিএনপির মিছিল। তাদের চাওয়া গণতন্ত্রের পুনরুদ্ধার। 31 দফার মধ্যে দিয়েই আগামী দিনে দেশ পরিচালিত হবে। তরুণদের একটা নতুন উদ্দীপনা এবং এই উদ্দীপনাকে কাজে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ব। আমরা আগামী দিনে যে বাংলাদেশ বিনির্মাণ করব সেই বাংলাদেশে তরুণদের ভূমিকায় থাকবে সব থেকে বেশি, এবং তরুণদের নিয়ে আগামী দিনে তারেক রহমান এগিয়ে যাবেন সেই প্রত্যয় ব্যক্ত করছেন তিনি এই সমাবেশ থেকে। আমাদের যত তাড়াতাড়ি ভোট হবে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে এই যে আমাদের জাতির সামনে যেই 17 বছরের স্বৈরশাসনের জঞ্জাল, এই জঞ্জাল থেকে মুক্ত হবে। বিকেল 3টায় দলীয় ও জাতীয় সঙ্গীত দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। আগামীর বাংলাদেশে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারা। সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন চাওয়া অন্যায় কিনা এমন প্রশ্ন রাখেন সরকারের কাছে। বলেন, করিডোরের নামে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। কেন চট্টগ্রাম বন্দর তুলে দেবে? এটা তো জনগণের প্রশ্ন। এটা রাজনৈতিক দল এই প্রশ্ন নাতি নাতনি উপদেষ্টা বানালে সেই সরকার যে খুব অভিজ্ঞ সরকার হয় তা না। ডক্টর ইউনূস সাহেব অভিজ্ঞ মানুষ, আমরা তার বিরুদ্ধে সমালোচনা নেই, কিন্তু তাকে তো বুঝতে হবে আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালো মতো চলবে না। প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের কাছে নির্বাচিত সরকার ফিরিয়ে দেয় অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ। গণতন্ত্র ফিরিয়ে আনাই প্রধান কাজ, জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়াই প্রথম কাজ, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই প্রথম কাজ, জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা প্রথম কাজ, জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য এমন একটা সরকার প্রতিষ্ঠাই প্রথম কাজ। বলেন, জোট করার জন্য কোনো দল নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, জনগণ সেটি মানবে না। জুন মাসের মধ্যে সংস্কার নির্বাচনের প্রস্তুতি দুটোই যদি সম্পন্ন হয় তাহলে ডিসেম্বরে নির্বাচনে তো অসুবিধা কোথায়? কোনো দল এখনো সংগঠিত হয় নাই, তারা সংগঠিত হওয়ার জন্য সময় দরকার। কোনো দল অন্যদের সঙ্গে ঐক্য করার চেষ্টা করছে, তাদের ঐক্য করার জন্য সময় দরকার। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং প্রিয় তারুণ্যের যে সমাবেশ করা এই আয়োজন থেকে তারুণ্য কি পেল, আর বিএনপি দেখতে পাচ্ছি কতটুকু জানতে পারলো সেটা নিশ্চয়ই জানা যাবে বিএনপির আগামী কর্মসূচিগুলোতে। তবে এটুকু বলা যায়, তারুণ্যের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ পরিচালিত হবে। সমস্যা যত বড়ই হোক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারের শুরা অধিবেশনে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠনের ভুল বোঝাবুঝির জন্য জাতি ফের সংকটে পড়লে এর দায় কেউ এড়াতে পারবে না। দেশে চলমান পরিস্থিতি বন্ধে কাদা ছোড়াছুরি বন্ধ করবারও আহ্বান জানান জামাত আমির। আর জানাবেন সানি মৃধা।
দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে আলোচনার বিষয়ে ঠিক করতে শনিবার সকাল 9:30টায় মগবাজারে কেন্দ্রীয় নেতাদের নিয়ে জামাতের এই বৈঠক। সূচনা বক্তব্যে জামাতের আমির বলেন, দেশের চলমান পরিস্থিতি জনগণকে বিচলিত করছে। এমন অবস্থায় ভুল বোঝাবুঝির জন্য জাতি আবারও সংকটে পড়লে তার দায় সকলকে নিতে হবে বলে মনে করেন তিনি। তবে জামায়াতে আমিরের আশা, আলোচনার মাধ্যমেই সব সমস্যা সমাধান সম্ভব। সংঘাত এবং কাদা চূড়াচুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। সমস্যা যত বড়ই হোক, সে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। জাতির মধ্যে যে আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ সকল পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসাবে আমরা একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছতে পারব। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চায় জামাত। তবে এই মাসে সংস্কারের রূপরেখা চূড়ান্ত হলে আগামী মাসে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান তার। এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক, তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি। এখান থেকেও কিছু সন্দেহ সংশয় জন্ম নিয়েছে। আমরা এখনও সরকারকে অনুরোধ করব যে দুইটি রোডম্যাপ যথা সম্ভব শীঘ্র এইটাকে জনসম্মুখে প্রকাশ করা হোক। মানবিক চ্যানেল প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, এমন স্পর্শকাতর বিষয়ে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত, না হলে বিষয়টি আগামীতে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আমরা সর্বপ্রথম এটি আমাদের নলেজে আসার সাথে সাথেই আমরা বলেছি এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। সুতরাং এই বিষয়টি ভেবে চিন্তে আগাতে হবে, হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না, এবং সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর হবে না। আমরা আশা করব যে এই ব্যাপারে সরকার যথাযথ গুরুত্ব দেবেন এবং রাজনৈতিক দলসমূহের সাথে বসে, আরও যারা অংশীজন আছেন তাদের সাথে বসে, যারা সিকিউরিটি এক্সপার্ট আছেন তাদের সাথে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিতের পাশাপাশি দেশের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে বিতর্কিত না করার আহ্বান জানান জামায়াতের আমির। এই বাঁকটি সফলভাবে আমাদেরকে অতিক্রম করতে হবে ইনশাআল্লাহ। সানি মৃধা, এখন ঢাকা। স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে, এমন বিবৃতি দিয়েছে উপদেষ্টা পরিষদ। শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অন্তর্বর্তী সরকারের 3টি প্রধান দায়িত্ব নির্বাচন, সংস্কার ও বিচার নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবৃতিতে জানানো হয়, দায়িত্ব পালনে অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং আন্দোলন কর্মসূচিতে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করা হচ্ছে। শত বাধার মধ্যে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালন করে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, তবে সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সবার সাথেই থাকছেন। একনেক বৈঠক শেষে কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এ সময় তিনি আরও জানান, সভায় 9টি প্রকল্পের জন্য 11,851 কোটি টাকার অনুমোদন করেছে। সকালে শেরেবাংলা নগরে এনইসি সভাকক্ষে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলো হচ্ছে সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একাডেমিক ভবন নির্মাণ, 15টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজগুলোতে সংশোধিত উন্নয়ন প্রকল্প। এছাড়া নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম 8ম পর্যায় সহ আরও বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে একনেক সভায়। সভায় উপদেষ্টা পরিষদের সদস্যরা যোগ দেন।
সংস্কার কাজে আমরা এগিয়ে নিতে গেলে কী কী প্রতিবন্ধকতা হচ্ছে সেগুলো আমরা দেখছি, এবং বড় পরিসরে আগামী নির্বাচন এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের একটা ক্ষেত্র তৈরি করা দরকার, সেই কাজেও এটাই তো আমাদের আসল কাজ। সেই কাজেও কী কী প্রতিবন্ধকতা কোথা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি। এবার জুলাই সনদের সঙ্গে নির্বাচনী রোডম্যাপও চাইল এনসিপি। সঙ্গে দিতে হবে বিচার ও সংস্কারের সময়সীমাও। দুপুরে বাংলা মোটরে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই সাথে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনেরও দাবি জানান তিনি। বলেন, দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির সম্পর্ক নেই। অন্যদিকে সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশকে আরও একটি ১-১১-র দিকে ঠেলে দিচ্ছে। বিস্তারিত জানাবেন সানিম মৃধা। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে এক সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। শনিবার দুপুরে বাংলা মোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমেই বর্তমান পরিস্থিতি উল্লেখ করে সদস্য সচিব আখতার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের যে প্রত্যাশা নিয়ে দায়িত্ব নিয়েছে তা পূরণে ব্যর্থ হয়েছে তারা। এমনকি এই পরিস্থিতি আরও একটি ১-১১ সরকারের দিকে ধাপিত হচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। বাংলাদেশের রাজনীতিতে ১-১১-র আভাস আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে ২৪শে অভ্যুত্থানে শরিক হয়েছিলেন, সে আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাবার নানা ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। একই সুরে তাল মিলিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই সরকার নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাই তো জুলাই সনদ সহ জাতীয় নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ দ্রুত সকলের সামনে তুলে ধরতে হবে। সেই সাথে সকল রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানান নাহিদ। রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলে নাহিদ বলেন, শুধু জাতীয় নির্বাচন নিয়ে আন্দোলন না করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। একই সাথে বর্তমান নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে তাদের পদত্যাগ করা উচিত। নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা, যে আস্থা, সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গায় ধরে রাখতে না পারে, তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। ফলে নির্বাচন কমিশনকে সেই আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে, অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি। দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। এ সময় করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন আখতার। রিলিফ চ্যানেলের কথা বলা হয়েছে। এই প্রত্যেকটা বিষয় যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সরকার সিদ্ধান্তে আসে। সেনাবাহিনী আগে আশ্রয়কারীদের তালিকা প্রকাশ করলে জনমনে শঙ্কা দেখা দিত না বলে মনে করেন নাহিদ ইসলাম। তাহলে আসলে জনমনে কিন্তু কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না। সানিম মৃধা, এখন, ঢাকা। পাচারের অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হওয়ায় তা ফেরত পাঠাতে চাপ তৈরি হয়েছে। পাচার করা টাকা ফ্রিজ করায় অর্থ ফেরত আনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন গভর্নর। সকালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অনুষ্ঠানে কথা বলেন তিনি। এই স্কিমের আওতায় পিকেএসএফ অংশীদার আইএমএফআইগুলোকে 240 কোটি টাকা রিজার্ভ তহবিল ভিত্তিতে ব্যাংক ঋণ গ্যারান্টি দেবে। ঋণের গ্যারান্টি অনুযায়ী এককালীন 0.5% কমিশন আদায় করা হবে। এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পাওয়া সহজ হবে। সরকার ও এডিবির সহায়তায় এই পাইলট প্রোগ্রামে এদিন চুক্তিবদ্ধ হয়েছে 5টি বেসরকারি ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান। প্রকল্পের উদ্বোধন শেষে গভর্নর জানান, শিগগিরই বাজারে আসছে 1050 ও 20 টাকার নতুন নোট, যাতে থাকবে না কোনো ব্যক্তির ছবি। প্রধান উপদেষ্টারও যে প্রচেষ্টা, সব জায়গায় কিন্তু উনি বলেন যে আমাদের যে চুরি করা অর্থ আমরা ফেরত নিয়ে আসবো। এটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট।
সব সরকারেরই এটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকা উচিত। আমাদের টাকা ছাপানো শুরু হয়ে গেছে, 3টে নোট আসছে বাজারে খুব শীঘ্রই। সেটা হচ্ছে 1000 টাকার নোট, 50 টাকা আর 20 টাকা। এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে, এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। আগামীতে ক্ষমতায় গেলে সুশাসন নিশ্চিতের মাধ্যমে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলে আশা জামায়াত ইসলামীর। অন্যদিকে সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করে পুঁজিবাজারকে বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলবার আশ্বাস দিয়েছে বিএনপিও। সকালে দেশের রাজনীতিতে পুঁজিবাজারের অবস্থান নিয়ে আলোচনায় এ কথা বলেন দলটির নেতারা। তবে পুঁজিবাজারকে দেখভালের জন্য দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে কিনা বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আতা উন্নয়নের প্রতিবেদন। দেশের পুঁজিবাজার ধ্বংসের প্রথম সূত্রপাত হয় 1996 সালে, যে ধসে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ বিনিয়োগকারী কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠান। তখন পুঁজিবাজার হারায় 18,000 কোটি টাকার বেশি, আর বিদেশে পাচার হয় 15 কোটি ডলার। এরপর একই ঘটনার পুনরাবৃত্তি 2010 সালে। সে সময় পুঁজিবাজার থেকে চলে যায় 20,000 কোটি টাকা ও বিদেশে পাচার হয় 15 কোটি ডলার। শেয়ার বাজারের দুটি বড় স্ক্যামের সময় ক্ষমতায় ছিল পতিত আওয়ামী লীগ সরকার। পুঁজি হারানো বিনিয়োগকারীদের দাবি এই ঘটনা ঘটিয়েছে সালমান এফ রহমান সহ দলটির অন্যান্য সহযোগীরা। শ্বেতপত্রে গেল 16 বছরে এ বাজার থেকে 1 লাখ কোটি টাকার বেশি আত্মসাৎ হওয়ার তথ্য উঠে এসেছে। তবে 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হলে 9 মাসে আরো তলানিতে ঠেকেছে। সূচক কমে গেছে 5 বছর আগের অবস্থানে, আর জিডিপির অংশীদারিত্বে নেমে এসেছে 13% ঘরে। এমন অবস্থায় বাজারের প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ ও ভূমিকা রাখছে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাই সুশাসন নিশ্চিত না হলে বাজার ভালো হবে না বলে জানান বিশ্লেষকরা। বিএনপি ক্ষমতায় যাবে। আলোচনায় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মূল প্রবন্ধে বলেন, পুঁজিবাজারকে দেখভালের জন্য দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে না। বাজারে সুশাসন ফিরিয়ে না আনতে পারলে বিনিয়োগ পারবে না বলে জানান তিনি। এই যেই সমস্ত প্রতিষ্ঠান মিলে পুঁজিবাজারকে পরিচালন করে এবং তাকে দেখভাল করার দায়িত্বে আছে, তাদের সুশাসন নিশ্চিত করার দায়িত্বে আছে, তারা কি প্রত্যেকে যে যার নিজের দায়িত্ব পালন করে কি করে? জামায়াত ইসলামের পক্ষ থেকে জানায়, সুশাসন নিশ্চিতের মাধ্যমে অর্থনীতির অংশ হিসেবে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। আর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গত 15 বছরে এ বাজারকে বাংলাদেশের ক্যাসিনো মার্কেটে পরিণত করা হয়েছে। সুশাসন এবং দায়িত্বশীলতা এটা যদি কায়েম হয় এবং যারা ডিপ্রাইভ পারসন তাদের প্রতি যদি দয়া মানবিকতা যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে পরে আমার বিশ্বাস, আমার ধারণা, বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরতে বাধ্য। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। একটা গ্রুপ যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। আপনি তো ক্যাপিটাল মার্কেটে সেটা করতে পারতেছেন না। বাংলাদেশের এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটেছে গত 15 বছর। আলোচকরা জানান, আওয়ামী লীগ সরকার লুটপাট এমন পর্যায়ে নিয়েছে যাতে ফ্লোর প্রাইস দিয়ে পতন ঠেকাতে হয়েছে। এতে অতি লোকসান গুনতে হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের। বলতে পারি এটা হওয়া উচিত, এটা হলে ভালো হয়। আতা উন্নয়ন, এখন, ঢাকা। নির্বাচনের বাইরে দেশে আর্থিক ও বাণিজ্যিক কোনো রোডম্যাপ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যবসায়ীদের নিজস্ব শক্তি দিয়ে এগিয়ে যেতে হবে। ডিসিসিআই আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। আরও জানাবেন মেহেরি নানি। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা 2026 সালের 24 নভেম্বর। কিন্তু ব্যবসায়ীরা কতটুকু প্রস্তুত সে প্রশ্ন অনেকের। কেননা এলডিসি থেকে উত্তরণ হওয়া দেশগুলো আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছ থেকে পাবে না সহজ শর্তের ঋণ, হারাবে ডিউটি ফ্রি সুবিধা। এলডিসি উত্তরণের আগেই ট্রেড পলিসি সংস্কার করা প্রয়োজন, সাথে ট্যারিফ পলিসির জন্য রোডম্যাপ থাকা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মতিঝিলে ডিসিসিআই আয়োজিত আমদানি রপ্তানির ক্ষেত্রে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। এ সময় ব্যবসায়ীরা দাবি করেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় না থাকার কারণে ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে তাদের। ডব্লিউটিও ট্রিপসের আওতায় আমরা যেটা 33 জানুয়ারির 1 তারিখ পর্যন্ত পারার কথা, এলডিসি গ্রাজুয়েশন হয়ে গেলে সেটা বন্ধ হয়ে যাবে। কারণ এলডিসি গ্রাজুয়েশন হলে আমরা আর ট্রিপসের আওতায় থাকবো না। গভর্নমেন্ট হঠাৎ করে ইনসেন্টিভ কমিয়ে দিল যে ইটস এ প্রিপারেশন ফর এলডিসি গ্রাজুয়েশন। আপনি শুধু কাট ডাউন করলে হবে না, কাট ডাউন আপনি করতে হবে, কিন্তু এর বিকল্প কি সেটা কিন্তু আমাদের পলিসি মেকারদের কাছ থেকে আসা উচিত ছিল। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, বিলিয়ন ডলার চলে গেছে এদেশ থেকে, আগের সরকারের লোকজনও পালিয়েছে। ট্রাম্পের ঝড় বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, কোনো ঝড়ই এলডিসি উত্তরণ থেকে বাংলাদেশকে থামাতে পারবে না। আমরা তো কি তা খাচ্ছি এখন,
আমাদের গ্র্যাজুয়েশনে চলে গেছি, ফিরে আসার কোনো স্কোপ নেই। এই যে বলছে একটু থামিয়ে দেন, প্রসপন করে, এখানে প্রসপন তো 21-এ করার কথা। বিলিয়নস অফ ডলার চলে গেছে এই দেশ থেকে, আমরা ফুল এসে গেছে লারের ওখানে। এখন আপনার উপায় কি? আপনার প্লেন ক্রাশ করবেই। উই ওয়ার অ্যাট দ্যাট পয়েন্ট দ্য ক্রাশিং অফ দ্য প্লেন। এ সময় নির্বাচনের বাইরে দেশে আর্থিক ও বাণিজ্যিক রোডম্যাপ নেই বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী। আহ্বান জানান ব্যবসায়ীদের রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজস্ব শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার। শুধু একটা রোডম্যাপ আমি দেখছি এখন, ওইটা হচ্ছে ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, and that's the most specific roadmap we have in anything in the country. আর ওইটা নিয়ে এখন চিল্লাচিল্লি হচ্ছে যে রোডম্যাপটা আরেকটু টাইট করে। কোথায় রোডম্যাপ আছে আমাদের, কোন সেক্টরে? I have no idea, but we need to introduce a cultural roadmap. বিডা ইপিবি সহ বাণিজ্যের অগ্রগতি নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের দাবি তোলা হয় সভায়। ইনোভেটিভ এন্ড সাস্টেইনেবিলিটির দিকে মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 18টি কোরবানির পশুর হাট বসাতে যাচ্ছে 2 সিটি কর্পোরেশন। হাটের কার্যক্রম চলবে 1 জুন থেকে ঈদের দিন পর্যন্ত। এছাড়া হাটকেন্দ্রিক চাঁদাবাজি ও অপরাধ ঠেকাতে কঠোর মনোভাব প্রশাসনের। তবে কোনো হাট আবাসিক এলাকায় বসতে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। সানি মৃধা জানাবেন বিস্তারিত। চলছে বিরামহীন কর্মযজ্ঞ। এই ব্যস্ততা জানান দিচ্ছে আর কদিন পরেই শুরু হতে যাচ্ছে কুরবানির পশুর হাট। তাই তো শেষ সময়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের মধ্যে হাট প্রস্তুতের চেষ্টা। ঈদুল আজহা ঘিরে আগে থেকেই প্রস্তুত করা হচ্ছে পশু বিক্রির হাট বাজার। এরই মধ্যে হাটের ইজারা দিতে উন্মুক্ত করা হয়েছে দরপত্র। কেউ কেউ সর্বোচ্চ দরপত্র দাখিল করে বুঝে নিয়েছে কয়েকটি হাটের ইজারাও। এবছর কোরবানি উপলক্ষে স্থায়ী অস্থায়ী মিলিয়ে ঢাকার 2টি সিটি কর্পোরেশনে 18টি হাট বসার কথা রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটির অধীনে উত্তরা 16 ও 18 নম্বর সেক্টর, ভাটারা ও মিরপুর 6-এর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা সহ 9টি স্থানে হাট বসবে। আর স্থায়ী হাট হিসেবে পশু কেনা বেচা হবে গাবতলীতে। তবে আইনি জটিলতায় এবার মেরাদিয়া ও আফতাবনগরে বসবে না কোনো পশুর হাট। ঢাকা দক্ষিণ সিটির সারুলিয়া, হাজারীবাগ, শ্যামপুর সহ 9টি স্থানে বসবে পশুর হাট। এসব হাটের বর্জ্য ব্যবস্থাপনায় ইজারাদারদের করা হয়েছে সতর্ক। ইজারাদারের চুক্তিতেই থাকে যে তাকে এইটা পরিষ্কার করে দিতে হবে, কিন্তু আমরা একটা কাজ করে থাকি আগে থেকে যে এইটা অপসারণ যদি তারা না করে তাহলে এটা অপসারণ করতে যে পরিমাণ খরচ লাগতে পারে তার আমরা অ্যাডভান্স একটা টাকা নিয়ে রেখে দিই। আর্থিক লেনদেনের নিরাপত্তার জন্য আমাদের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বুথ থাকবে। প্রতি বছরের মতো এবারও বেশ কিছু আবাসিক এলাকায় হাট বসানোয় অসন্তোষ এলাকাবাসীর মাঝে। তাদের অভিযোগ, রাস্তা আটকে এসব হাট বসায় ব্যাহত হয় যান চলাচল, পাশাপাশি পশুর বর্জ্যে সৃষ্টি হয় ভোগান্তি। যখন হাটটা কমপ্লিটলি বসে যাবে, কমপ্লিটলি হবে, তখন এইখানে রাস্তাটা ডিরেক্ট ব্লক হয়ে যাবে। একটা বেরিবাদ আছে, 30 ফুট একটা রাস্তা আছে কালীনগর নিজদা, ওই সব জায়গায় হয়ে গেলে ভালো হয়। ব্যাপারীরা এখানে রাত্রে ঘুমায়, এরা গরু ইয়াটা করে এলাকাবাসীর মানুষের কষ্ট দেয়, মুসল্লিদের কষ্ট দেয়। গরু বড় আসলে আট আসলে আমরা বাইরের কায়দা থাকে না, এটা রোডের উপরে আসলে সব দিকে অনেক সমস্যা হচ্ছে। এদিকে কোরবানির হাট ঘিরে চাঁদাবাজি সহ অপরাধ রুখতে কঠোর অবস্থানে থাকবে সরকার। যে কোনো অপরাধের তথ্য দিতে 24 ঘন্টা হেল্পলাইন নম্বর চালু থাকবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিং এর ব্যবস্থা থাকবে, যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে, যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, কোরবানির হাট ও এর আশপাশে যানজট এড়াতে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে, গরুরহাট কেন্দ্রিক ট্রাফিক ফোর্স অ্যাজ ওয়েল অ্যাজ ক্রাইম ডিভিশনের ফোর্স। এছাড়া গরুরহাট ব্যবস্থাপনার জন্য 2 সিটি কর্পোরেশনের সাথে আমাদের উল্লেখযোগ্য সভা হয়েছে। সবাই গরুরহাট ম্যানেজমেন্ট অন্যান্যবারের তুলনায় যাতে ভালো হয় সেজন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুর হাটে অনিয়ম রোধে মোবাইল কোর্ট চালানোর কথাও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। প্রতি বছরই নির্ধারিত স্থানের বাইরেও চলে কুরবানির পশু বেচা বিক্রি। এর ফলে আশপাশের জায়গায় বর্জ্য জমার পাশাপাশি দেখা যায় বিশৃঙ্খলা।
এসব বিবেচনায় এবার নির্ধারিত স্থানের বাইরে কোরবানির পশু বেচা বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। তবে ইজারাদাররা এই নিষেধাজ্ঞা কতটুকু মানেন বা না মানলে কোন ধরনের পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, সেটাই এখন দেখার অপেক্ষা। সানিম মৃধা, এখন, ঢাকা। সরকারি চাকরি আইন সংশোধন করে তদন্ত ছাড়াই 8 দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ে একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, নতুন এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। দাবি আদায়ে যেখানেই বাধা সেখানে অবস্থানের হুঁশিয়ারি দিলেন আন্দোলনরত এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। শনিবার বিকেলে এনবিআর ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, আগামীকালও দেশের সকল কাস্টমস, ট্যাক্স এবং ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি অব্যাহত থাকবে। তবে কর্মবিরতির আওতা মুক্ত থাকবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা। 4 দফা দাবি আদায় আন্দোলন শনিবারও পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, যাতে অর্থ বছরের শেষে থমকে গেছে রাজস্ব আহরণ, যা তৈরি করতে পারে বড় ধরনের রাজস্ব ঘাটতি। 12 মে জারি করা এনবিআর বিলুপ্তি অধ্যাদেশ 2025 বাতিল, চেয়ারম্যানের পদত্যাগের দাবির সঙ্গে সংস্কার কমিশনের প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। একদিকে তীব্র ঝড়, বৃষ্টি, বন্যা, অন্যদিকে গরমে কাবু ভারত। অতি ভারী বৃষ্টির সংখ্যায় শনিবার তামিলনাড়ুর 8 জেলায় রেড অ্যালার্ট সহ মোট 9 রাজ্যে জারি আছে অরেঞ্জ অ্যালার্ট। 10 দিনের টানা বৃষ্টিতে তামিলনাড়ুর নীলগিরিতে ক্ষয়ক্ষতি ঠেকাতে 450-র বেশি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে প্রশাসন। দেশের বিস্তীর্ণ অঞ্চলে মুষলধারে বৃষ্টি, বন্যার পূর্বাভাসের মধ্যেই গরমে নাভিশ্বাস উঠছে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের। তীব্র দাবদাহ আর ধুলা ঝড়ের কবলে রাজস্থানের পশ্চিম ও পূর্বাঞ্চল পাঞ্জাব। 6 দশকের উষ্ণতম মে মাস পার করছে জম্মু কাশ্মীর। এদিকে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে পাকিস্তানের উপর দিয়েও। অবরুদ্ধ গাজায় বিভিন্ন প্রান্তে ইসরায়েলি অভিযানে প্রাণ গেছে আরও 76 ফিলিস্তিনের। এছাড়া মধ্য গাজায় ত্রাণবাহী ট্রাকের সামনে জড়ো হওয়া বন্দুকধারীদের হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আইডিএফ এর অভিযানে অকার্যকর হয়ে পড়েছে গাজার 94% হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থা। এদিকে উত্তর গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ দেয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সতীর্থ কর্মকার। জানাবেন বিস্তারিত। সামাল দেয়া যাচ্ছে না রোগীদের ঢল, প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অসহায় চিকিৎসক। ত্রাণ আটকে হাসপাতাল গুড়িয়ে দিয়ে কিভাবে হামাসকে গাজা থেকে উৎখাত করা যাবে, এই প্রশ্নের উত্তর জানা নেই কারোর। بعدين صحيت لقيت حالي في الممر هنا قاعد حوالين الناس بتطلع هيك ناس رايحه جايه بقول وين انا। আল নাসের আর আল শিফা ছাড়া হাতে গোনা কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র সচল আছে গাজায়। সচল হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম আর লোকবলের সংকট থাকায় সেখানেও মিলছে না স্বাস্থ্যসেবা। গেল সপ্তাহেও 4টি সচল স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। উপত্যকার 39টি হাসপাতালের মধ্যে সচল আছে মাত্র 19টি। এই 19টির মধ্যে আবার 94% হাসপাতালে নেই পর্যাপ্ত সরঞ্জাম, লোকবল। يعني بعد خروج مستشفيات شمال قطاع غزة عن الخدمة تماما الآن لا يوجد أي خدمة طبية في شمال غزة الآن أصبح। এদিকে শুক্রবার মধ্য গাজায় ত্রাণবাহী ট্রাকের সামনে জড়ো হওয়া মানুষের ভিড়ে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। আইডিএফের দাবি, এ সময় সেখানে হামাসের বন্দুকধারী যোদ্ধারা উপস্থিত ছিলেন। অভিযোগ আছে, দক্ষিণ গাজায় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ত্রাণের ট্রাক লুট করেছেন হতভাগ্য ফিলিস্তিনিরা। বিশ্ব খাদ্য কর্মসূচির উদ্বেগ, অপর্যাপ্ত ত্রাণ সহায়তা গাজাবাসীর দুর্ভোগ আরও বাড়াচ্ছে। আর 11 সপ্তাহ পর গাজায় ত্রাণ ঢোকার অনুমতি দিলেও একে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রহসন হিসেবে দেখছেন জাতিসংঘ মহাসচিব। এই অনুমতি দেয়াকে ক্ষুধার্ত মানুষের জনসমুদ্রে 1 চামচ খাবার দেওয়ার সঙ্গে তুলনা করছেন তিনি। All the aid authorized until now amounts to a teaspoon of aid when a flood of assistance is required. The needs are massive and the obstacles are staggering.
অন্যদিকে গাজায় অস্ত্রবিরতির বিষয়ে অনুষ্ঠিতব্য বৈঠকের আগে দ্বিরাষ্ট্র সমাধান ও উপত্যকাটি পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে ফ্রান্স, সৌদি আরব, জর্ডান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে। এছাড়া ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার বিরুদ্ধে হামাসকে সহায়তা করার যে অভিযোগ এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ফ্রান্স সরকারের মুখপাত্র। La réaction est très ferme. Nous n'acceptons pas ces accusations, bien évidemment. C'est un acte antisémite. অন্যদিকে অসহায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্রতি সপ্তাহের মতো গেল শুক্রবারও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ইয়েমেনের রাজধানী সানায়। এদিন লাখো ইয়েমেনির স্লোগানে এক টুকরো ফিলিস্তিনে পরিণত হয় সানার প্রধান সড়কগুলো। رسالتنا للعالم بأكمله من علماء اليمن إلى علماء العالم نريد أن نقدم رسالة لتصحوا। গাজায় চলমান বর্বরতার প্রতিবাদে গেল বৃহস্পতিবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দুটি মিসাইল ছুড়েছে ইয়েমেনি হুথি যোদ্ধারা। তেল আবিব ওই মিসাইল প্রতিহতের দাবি জানালেও এদিন সাইরেনের শব্দে কেঁপে ওঠে জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। খেলার প্রসঙ্গ, হাতে গোনা কদিন পরই বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচ, তবুও এখনও জাতীয় স্টেডিয়াম বুঝে পায়নি বাফুফে। কবে নাগাদ পাওয়া যাবে তারও নিশ্চয়তা দিতে পারেননি বাফুফে কর্তারা। তবে এরই মধ্যে ম্যাচ টিকিট বিক্রি শুরু করে দিয়েছে ফেডারেশন। ওয়াসিউল হক পান্থ জানাবেন বিস্তারিত। মাঠে বসে বাংলাদেশ দলের ফুটবল ম্যাচ নিয়ে দর্শক সমর্থকদের খেলা দেখার আগ্রহ তুঙ্গে। ৫-৬ মাস আগেও সেটি যেন ছিল অলীক কল্পনা। ফুটবল পাড়ার হ্যামিলনের বাসিওয়ালা যেন হামজা চৌধুরী, তার আগমনে দর্শকরা যেন ফুটবল নিয়েই মাতোয়ারা। জাতীয় স্টেডিয়ামের নয়নবিরাম সৌন্দর্য মন কেড়েছে সবার। সেই মাঠে বসে হামজা সমিত সোমদের পায়ের জাদু দেখতে উদ্গ্রীব দেশের মানুষ। যদিও ম্যাচ শুরুর দিন 10 বাকি থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝে পায়নি ফুটবলের অভিভাবকরা। কবে নাগাদ বুঝে পাবে তারা? এখন টোটালি প্রিপারেড ফুটবল ম্যাচ খেলার জন্য। 4 তারিখে টেস্ট প্র্যাকটিস ম্যাচ, 10 তারিখে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। আমরা তৈরি আছি। 2 দিনের কাজ, ওটা চলে গেলে সেনাবাহিনী চলে গেলে আমরা বক্সগুলোতে চেয়ার বসাই দেব। এরপরও আশার বাণী, কয়েক দফা পেছানোর পর অবশেষে শনিবার রাত 8টা থেকে পাওয়া যাবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট। শতভাগ অনলাইন টিকিটিংয়ের নতুন যুগে প্রবেশ করেছে দেশের ফুটবল। আর তাই দর্শকদের সুবিধায় কাজ করতেই অতিরিক্ত সময় ব্যয় বলে জানালেন কম্পিটিশন কমিটি চেয়ারম্যান গোলাম গাউস। ওয়েবসাইট ডাউন ছিল না, সফটওয়্যার আপডেট করে যাতে মানুষ সহজেই এখানে ঢুকতে পারে। একজন অনলাইনে 5টা টিকিট কাটতে পারে। আমাদের রিকোয়েস্ট থাকবে যে যারও প্রয়োজন হয়, যে বুঝে তাকে নিয়ে যেন এই অনলাইনে টিকিটটা কেটে সুন্দরভাবে খেলা দেখতে পারে। এদিকে হাই ভোল্টেজ এই ম্যাচের আগে 4 জুন ভুটানের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামেই ময়দানি লড়াই হ্যাভিয়ার ক্যাপ্রেরা শিষ্যদের। জাতীয় স্টেডিয়ামের নব অভিষেকের টিকিটের তথ্য দিলেন এই কর্তা। আগামীকালকে রাত 8টা বাজে ভুটান বাংলাদেশের ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচ। টিকিট পাবেন 200 টাকা গ্যালারি আর 1000 টাকা সব ভিআইপি পাবেন। রাত্র 8টায় অনলাইনে ভুটান টিকিট পাবেন। 1 জুন প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে ভুটান। এর একদিন আগে 30 মে শুরু হবে লাল সবুজদের ক্যাম্প। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছি শান্তবাজার। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, কিছুক্ষণ পর যোগ দেবে জামাত ও এনসিপি। সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত হলে জনগণকে নিয়ে সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের বিবৃতি। পদত্যাগ নয়, থাকছেন ডক্টর ইউনূস, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মানবে না বিএনপি, আলোচনাতেই সমাধান খুঁজছে জামাত। বিচার সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ চায় এনসিপি। বিদেশে পাচারের অর্থ ফেরানোর প্রথম ধাপ সম্পূর্ণ, দাবি গভর্নরের। সংকটে বিনিয়োগ কমবে পুঁজিবাজারে, মন্তব্য দেবপ্রিয়র। আবাসিক এলাকায় পশুর হাট বসানোর উদ্যোগে ক্ষুব্ধ বাসিন্দারা। রাজধানীতে 2 সিটির 18টি হাটে চলবে বেচাকেনা। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tvtoday এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।